এক ঘন্টা জার্নির পর অবশেষে আহাদ রাজার দল পৌঁছে গেল চট্টগ্রামে। তখন রাত প্রায় 11টার কাছাকাছি। চারদিকে শহরের বাতাস যেন অস্বাভাবিক এক উত্তেজনায় ভরপুর। তারা চট্টগ্রামে এসেছে এই খবর ছড়িয়ে পড়তেই পুরো পরিবেশ যেন অন্যরকম হয়ে গেছে। বিমানবন্দর থেকে বের হতেই শত শত মানুষ চারদিক থেকে তাদের ঘিরে ধরল। জনতার কণ্ঠে স্লোগান, ভিড়ের উত্তেজনা, চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে যেন এক উৎসবমুখর পরিবেশ। সেখানকার কেন্দ্রীয় নেতারা নিজ হাতে তাদের অভ্যর্থনা জানালো। নিরাপত্তার দায়িত্ব নিল ডিবি পুলিশের বিশেষ দল। অবশেষে কড়া নিরাপত্তার বেষ্টনী ভেদ করে তারা পৌঁছে গেল শহরের অভিজাত হোটেল রেডিসন ব্লুতে। লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত আহাদ নিজের নির্দিষ্ট রুমে ঢুকেই দেহটা ছুড়ে দিল নরম বিছানায়। নাদিম আর শাওন ব্যস্ত হয়ে ব্যাগপত্র গুছিয়ে রেখে আবারও চুপচাপ বেরিয়ে গেল। রুমে তখন এক ধরনের নীরবতা, শুধু এসির মৃদু শব্দ আর জানালার বাইরের রাতের হালকা গুঞ্জন। এই নীরবতা ভাঙল পাশের সোফায় এসে বসা আশফাক মীরের ভারী পদক্ষেপ। সারা পথে তিনি খেয়াল করেছেন আহাদকে অন্যরকম লাগছে। তার চেহারায় কেমন এক অদ্ভুত উজ্জ্বলতা, ঠোঁটের কোণায় চাপা হাসি লেগেই আছে। তাই দেখে সন্দেহের কাঁটা বিঁধছে আশফাক মীরের মনে। আশফাক মীর ভ্রু কুঁচকে ভাতিজার দিকে তাকালেন। আহাদ স্লিংয়ের দিকে তাকিয়ে আছে। আশফাক মীর গলা ঝেড়ে সরাসরি প্রশ্ন করলেন, তোর কি হয়েছে রে আহাদ? ঢাকা থেকে লক্ষ্য করছি, এমন একা একা হাসছিস কেন? তোর গায়ে কি জিনের বাতাস লাগছে নাকি? বিছানায় আধশোয়া আহাদ ধীরে ঘাড় কাত করে তাকালো চাচার দিকে। তার দৃষ্টি তীক্ষ্ণ, কিন্তু ঠোঁটে দুষ্টুমি ভরা হাসি। এক চোখে টিপ দিয়ে হেসে বলল, জিনের বাতাস না, বিয়ের বাতাস লেগেছে। আশফাক মীর বিস্ময়ে হালকা নড়ে উঠলেন। সামান্য সামনে ঝুঁকে বসে যেন চোখ দিয়ে সত্যটা যাচাই করতে চান। অবিশ্বাসে ভরা কণ্ঠে বললেন, কি বললি তুই? তুই বিয়ে করে ফেলেছিস, আর সেটা আমাদের না জানিয়ে, এই পরিস্থিতিতে? এই থামো তো, বিয়ে করলে কি আর এখানে তোমার সাথে এক রুমে বসে থাকতাম? অবশ্যই বউয়ের কোলে ঘুমিয়ে থাকতাম। আশফাক মীর বিরক্ত গলায় বললেন। তাহলে যে বললি বিয়ে বাতাস লাগছে? আহাদ দুষ্টুমি ভরা ভঙ্গিতে বিছানার বালিশটা বুকের কাছে টেনে নিয়ে বলল, বাতাস লাগছে বলছে, বিয়ে করছি সেটা তো বলি রে। সবসময় এত অগ্রিম বলছো কেন? মানে কি? তোমাকে মানে বুঝতে হবে না। এখানে কি করছো? যাও এখান থেকে। আশফাক মীরও আরও কৌতূহল হয়ে চোখ সরু করে তাকালেন আহাদের দিকে। আহাদের ভেতরে কিছু একটা পরিবর্তন তিনি বুঝতে পারছেন, কিন্তু সেটা কি বুঝতে পারছেন না। আহাদ এবার চাচার দিকে এক তাকিয়ে একটু সুর দিয়ে বলে উঠল, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এখান থেকে যাও যাও যাও, নাকি যার জন্য ধরতে হবে তোমার পাও। আশফাক মীরের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এখন যত প্রশ্নই করুক না কেন আহাদ কিছুই বলবে না। শুধু এক ঝলক দৃষ্টিতে ভাতিজার চোখে চোখ রাখলেন, তারপর নীরবতা গিলে রুম থেকে বেরিয়ে গেলেন। দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। রুমে আবার নিস্তব্ধতা নেমে আসে। আহাদ দরজার দিকে তাকিয়ে এক মুহূর্ত নীরব থাকে। তারপর হঠাৎ করে হো হো করে হেসে উঠল, যেন নিজের বুকের চাপা আনন্দকে বাইরে ছুড়ে দিল। তার চোখে মুখে তখন এমন এক দীপ্ত ফুটে উঠল, যেটার কারণ শুধু আহাদ তার হৃদয়ের গোপন সঙ্গী জানে। ভোরের আলোটা তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু ঈশানী উঠেছে আরও অনেক আগেই। ব্যাগপত্র গোছাতে গোছাতে তার কপালে ঘাম জমেছে। ঘরটা এলোমেলো হয়ে আছে জামা কাপড়ের ছোট ছোট ব্যাগে। এদিকে হৃদিতা তখনও বিছানায় গুটিসুটি মেরে পড়ে আছে, যেন বালিশে মুখ গুজে আরও কয়েকটা মুহূর্ত ঘুমটাকে আঁকড়ে ধরতে চায়। সেদিকে তাকিয়ে ঈশানী বিরক্তি কণ্ঠে ডেকে ওঠে, রিদি, শোন না, কতবার ডাকছি তোকে? কোনো সাড়া নেই হৃদির। সে আবারও জোরে ডেকে উঠল, এই রিদি, উঠবি না নাকি? লঞ্চ 8টার সময় নাই কিন্তু। এবার ধীরে ধীরে দুলতে দুলতে উঠে বসল হৃদি। এলোমেলো চুল কপালের ওপর নেমে এসেছে। একটা বড় হাই তুলে পা দুটো মেঝেতে রাখল। তারপর কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইল, যেন তার ভেতরে অদ্ভুত ভারী একটা শূন্যতা ভর করেছে।
বুকের ভেতর একটা চাপা অনুভব তাকে ভাবনায় ফেলে দেয়। পা টেনে টেনে ড্রয়িং রুমে এসে দেখে ঈশানীর গোছগাছ সব শেষ। চারদিকে একবার চোখ বুলিয়ে ঘুম জড়ানো গলায় প্রশ্ন করে হৃদি। আব্বু কই? আব্বু আর তোর ভাইয়া নিচে গেছে, এখনই চলে আসবে। ভাইয়া যাবে না? না, ও বিয়ের আগের দিন আসবে, ছুটি পায় নাই। ও, এই বলে মাথা নাড়াতে নাড়াতে হৃদি আবার নিজের ঘরে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। গ্রামে তার মামার বড় মেয়ে তানিশার বিয়ে, আর তাই হৃদির বাবা তাদের নিতে এসেছিল। যদিও আফরোজা শেখের ডাকে এসেছে, তবে সেটা তিনি কারোর সাথে প্রকাশ করেননি। তারেক রায়হান রাজনীতি মোটেও পছন্দ করেন না, আর এর যথাযথ কারণও আছে। তাই রাজনীতির ধামাচাপায় নিজের মেয়েকে ফেলতে চান না। আদনান পেশায় একজন ডাক্তার, সেটা জানেন, তবুও তার বেড়ে ওঠা তো সে রাজনীতি পরিবারেই। তাই তারেক রায়হান ভরসা পান না নিজের মেয়েকে বিয়ে দিয়ে এমন একটা পরিবারে পাঠানোর। আফরোজা শেখকে বলে এসেছেন পরিবারের সাথে কথা বলে জানাবেন, কিন্তু সেটা শুধু কথার কথাই ছিল। মন থেকে সে চায় না হৃদিকে সেখানে বিয়ে দিতে। অবশেষে দীর্ঘ ৬-৭ ঘন্টার ক্লান্তিকর যাত্রা শেষ করে ভোরবেলায় এসে পৌঁছায় ওরা। হৃদিদের গন্তব্য সোজা তার মামার বাড়ি, কারণ কাল বিকেলেই তানিশার গায়ে হলুদ। এত দূর থেকে নিজেদের বাড়ি গিয়ে আবার মামার বাড়ি আসা সম্ভব নয়। তাছাড়া সবাই এখানে এখন আগে থেকেই চলে এসেছে। হৃদির মামা বাড়িটা বিশাল বড় বাড়ি, একই বাড়িতে অনেকগুলো ঘর, তার ওপর বিয়ে বাড়ি। আত্মীয় স্বজনরা সব গমগম করছে। লাইটিংয়ের আলোকসজ্জায় সব মিলিয়ে পুরো বাড়িটা যেন উৎসব মেলায় পরিণত হয়েছে। হৃদির নানা নাই, শুধু নানু আছে, আর তার মামা একজনই, আর মা খালারা 2 জন। হৃদির মা সবার ছোট। হৃদিদা বাসায় ঢুকতেই একরকম শোরগোল পড়ে গেছে। তানিশা ছুটে আসে, তার মুখে অভিমান ঝরে পড়ছে। অভিমানী কণ্ঠে ঈশানী আর হৃদিকে বলল, আমি কতবার বলছি আমার বিয়েতে তোরা 1 মাস আগে আসবি, অথচ তোরা এলি সময়ের একদম কাটাই কাটাই। এখন শুধু আমাকে বিদায় দিতে আসলি? ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিয়ে হৃদি মুচকি হেসে বলল, তার আপু, তুমি যদি বিদায় না হও তাহলে তো আমরা জায়গা পাবো না, তাই দেরি করে আসলাম। তোমার রুমটা দখল করতে পারবো তাহলে? তানিশা কথাটা শুনে গাল ফুলিয়ে নিল। এমন সময় হৃদির মা আর খালামণি মামিরা এসে ড্রয়িং রুমে ভিড় করল। সবাই একে একে কথা বলছে। এদিকে মাহি দৌড়ে গিয়ে হৃদির নানুর কোলে বসে পড়ল। নানু তাকে পরম স্নেহে আদর করছে, আর এটা দেখে হৃদির ভেতরটা হালকা হিংসায় ভরে গেল। সে ঝট করে মাহিকে টেনে নামিয়ে নিজের নানুর গলা জড়িয়ে ধরে মাহিকে উদ্দেশ্য করে বলল, যা সর এখান থেকে, এটা আমার নানু। তুই তোর নানুর কোলে যা। উড়ে এসে জুড়ে বসছিস আমার নানুর কোলে? হ্যাঁ। মাহি কোমরে হাত রেখে রাগী গলায় বলে উঠল, আমি মোটেও উড়ে আসিনি, নদী ভেসে ভেসে এসেছি। মাহির এই শিশু সুলভ কথায় উপস্থিত সবাই হেসে উঠল। ঘর জুড়ে খিলখিল শব্দ ছড়িয়ে পড়ল। তখনই হৃদির খালামণি হৃদির দিকে তাকিয়ে বললেন, কি রে রিদি, তুই এত শুকিয়ে যাচ্ছিস কেন রে দিন দিন? ঈশানী পাশ থেকে মুখ বাঁকিয়ে কটাক্ষ করে বলে উঠল, ও মোটা কবে ছিল? সারা জীবনই তো আগাগোড়া এমন ছুটকি। এবার হৃদির মা সেদিকে তাকিয়ে শুরু করে তার সেই চিরচেনা বাণী। কপাল চাপড়ানো ভঙ্গিতে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে হৃদির নামে অভিযোগ করতে শুরু করেন তিনি। কি বলবো আর আপা, লবণের 1 বাটি ভাত খায়, মাঝে মাঝে তো খায়ও না, আর মাছ তো ছুঁয়েও দেখবে না। মাংস হলে কয়টা খাবে, আর শুধু চিনে ডিম আর আলু। কি যে যন্ত্রণা ওরে নিয়া। হৃদি বুঝতে পারে এখন তার মা তার নামে বদনাম গাইতে শুরু করেছে, মানে আর থামাথামি নেই। তাই সেটা এড়াতে হৃদি ধীরে ধীরে উঠে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ওপরে এসে তোহার রুমে ঢুকল। তার মামার 3 সন্তান, সবার বড় তানিশা, এরপর তানভীর, আর সবার ছোট তোহা। তোহার রুমে সব বোনেরা মেহেদি লাগাতে ব্যস্ত। হঠাৎ হৃদিকে দেখে তার ছোট বোন রাইসা লাফিয়ে ওঠে। রাইসা এবার ক্লাস 9-এ পড়ে, বয়স 14। তার সমবয়সী আরও 2 জন খালাতো বোন আছে। একজনের নাম হাসনা, আরেকজনের নাম ইতি। সবাই একরকম হাই হুল্লোড় করে, রিপিট,
সবাই একরকম হৈহুল্লোড় করে ওঠে রিদিকে দেখে। রাইসা এসে বোনকে জড়িয়ে ধরে বলে উঠল, আপু, তুমি চলে এসেছো? না, আমি এখনো লন্ডনে আছি। তার কথায় সবাই হো হো করে হেসে ফেলল। তোহা আর রিদি সমবয়সী বলে তাদের বন্ধুত্ব দারুণ। রিদি এসে তোহার পাশে বসল। ঠিক তখনই ঘরে ঢুকলো তানভীর। এসে রিদির মাথায় একটা গাঁটটি মেরে বলল, কিরে ছুটকি, কখন আসলি? রিদি কটমট করে তাকালো তানভীরের দিকে। তানভীর আবার রিদি থেকে 4 বছরের বড়। শৈশব থেকে তানভীরের সবচেয়ে প্রিয় কাজিন হলো রিদিকে জ্বালানো, আর তাই রিদি তানভীরকে দু চোখে দেখতে পারে না। তানভীরের দিকে তাকিয়ে তোহা বিরক্ত হয়ে বলল, ভাইয়া, তোর এখানে কি? কি মানে? তোরা এখানে কি করছিস? তুই কানা? মেহেন্দি লাগাচ্ছি দেখছিস না? তো আমিও লাগাবো। এই বলে ধফাস করে বসে পড়ল বোনেদের ভিড়ের মাঝে। রিদির রেগে গজরাতে লাগলো। তুই কি মেয়ে মানুষ? মেহেদি পড়বি তুই? মেয়েদের মাঝে কি? হ্যাঁ, যা বাইরে যা। যাবো না। কি করবি? রিদি এবার তোহার দিকে এক ঝলক তাকালো, এরপর বাকিদের দিকে তাকিয়ে একটা হাসি দিল। সেই হাসিতেই সবাই বুঝে গেল রিদির প্ল্যান। রাইসা গিয়ে দৌড়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর সব বোনেরা মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ল তানভীরের ওপর। প্রায় আধ ঘন্টার সময় নিয়ে সব বোনেরা মিলে তানভীরকে দিল মেয়ে সাজিয়ে। বেচারা তানভীর তো নড়তেও পারল না। এতগুলো বোনের মাঝখান থেকে নিজেকে ছাড়ানো মুশকিল। শাড়ি চুড়ি পরিয়ে তাকে সাজিয়ে মেয়ে বানিয়ে রুম থেকে বের করে দিল। রিদি তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, খুব শখ না তোর? এখন দেখ মেয়ে সেজে কেমন লাগে তোকে। ঠিক তখনই সামনে এসে পড়ল রিদির বড় ভাই ইব্রাহিম আর কাজিন ফাহিম। দুজন তানভীরকে দেখে চোখ বড় করে তাকিয়েছে। ইব্রাহিম অবাক হয়ে গম্ভীর ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনি কে? আপনাকে তো চিনলাম না। রিদি হেসে বলে উঠল, এটা আপনাদের ভাই ওরফে বোন তানভীরা। ইব্রাহিম আর ফাহিম দুজনই চোখ বড় বড় করে তাকায় তানভীরের দিকে। তাকে চেনার উপায় নেই, শুধু চুলগুলো ছোট বলে বোঝা যাচ্ছে। তানভীরকে এ অবস্থায় দেখে ফাহিম আর ইব্রাহিম হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। আর তানভীরের যেন এতে কিছু যায় আসে না। নির্লিপ্ত ভঙ্গিতে একটা ভেংসি মেরে কমর দুলিয়ে মেয়েদের মতো হেঁটে চলে গেল। আর এটা দেখে তো সবাই হাসতে হাসতে পেট ফেটে যাবে এমন অবস্থা। মুহূর্তেই পুরো বাড়িটায় হাসির রোল পড়ে তানভীরের এমন কাণ্ডে। চট্টগ্রামের বিশাল সমাবেশ শেষ করে পরের দিন আহাদ রাজা এসে পৌঁছালো সিলেটে। শহরের গাঢ় সবুজ পাহাড়, নদী, চা বাগানের সৌন্দর্য হয়তো অন্য সবার মনে প্রশান্তি আনে, কিন্তু আহাদের কাছে এগুলো কেবল সাময়িক বিরতি। আগামীকালই আবার জাফলংয়ের দিকে আরেকটা বড় সমাবেশ। কেন্দ্রীয় নেতারা থাকবেন, স্থানীয় ছাত্র দলকে সংগঠিত করতে হবে, আবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলার প্রস্তুতিও নিতে হবে। গত 2-3 দিন ধরে একের পর এক সভা, বৈঠক, সমাবেশ, সব কিছু মিলিয়ে আহাদ রাজার শারীরিক ও মানসিক চাপের সীমা ছাড়িয়ে গেছে। ক্লান্ত শরীরটা কিছুটা সময় চায়, একটু নিঃশ্বাস চায়, অথচ রাজনীতির অস্থির জগতে তার সেই বিলাসিতা নেই। গাড়ির পাশে এসে হেলে দাঁড়ালো আহাদ রাজা। ঠান্ডা ধাতবে শরীর ঠেকিয়ে দূরের দিকে তাকালো। এক গাছের ডালে বসে আছে একজোড়া পাখি। একে অপরের কাছাকাছি গা ঘেঁষে বসে আছে তারা। কত সুখ তাদের মনে। ইচ্ছে করলেই ডানা মেলে আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যেতে পারে। হিংসে হলো আহাদের। সে তো বন্দী, শিকল নেই, তবুও যেন কোনো অদৃশ্য শেকলে বাঁধা। এমন উল্টোপাল্টা ভাবনায় ডুবে থাকা অবস্থায় হঠাৎ তার বুকের ভেতর অন্যরকম দোলা খেল। হঠাৎ করে মনে পড়ল নিজের প্রেয়সীর কথা। ব্যস্ততার ফাঁকে একটু কথা বললে হয়তো সব ক্লান্তি ছড়ে যাবে। সে পকেট থেকে ফোন বের করে রিদির নাম্বারে কল দিল, কিন্তু রিসিভ করলো না রিদি। আহাদের ভ্রু কুঁচকে যায়। সে আবারও একবার কল করে, কিন্তু এবারও রিসিভ হলো না। সামান্য এতটুকুতে আহাদের রাগ মাথায় রাগ চড়ে যায়। এই আল্লাহর বান্দিরে সে কতবার বলেছে সে দুবারের বেশি যেন কল দেয়া না লাগে, কিন্তু আবারও সেই একই ভুল করলো তার প্রেয়সী। এখন যদি সামনে থাকতো তাহলে নিশ্চিত আস্ত চিবিয়ে খেত। দাঁতে দাঁত চেপে ফোনের দিকে তাকিয়ে ফোঁস করে উঠল, সাহস বেড়ে গেছে না?
আমি যে তোকে কি করব জানো? ওকে তোর ফাইন, কোনো আইডিয়াও নেই। তাহলে যা শুধু নিচে সেই থেকে কাঙ্ক্ষিত আমার দিনটা জন্য আসার এক অপেক্ষায় কাপ আছে। কফি নিয়ে আয়। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। একটু আমি থেমে ঋতুকে না আবারও দাঁত তোকে কিরমির বলছিলাম, করে ঠিক আছে? বিড়বিড় করে বলল, সমস্যা নেই, আমি তখন এখনই দেখবি চাচি আম্মাকে এবং হারে এটা হারে টের দেখাবো। পাবি। কি রে, আহাদ তুই লজ্জার কবে সাজা আসলি? কত প্রকার আর তোকে ফোন কি? দিয়ে পাচ্ছি না কেন? চোখ বন্ধ করলো উপরে চল, কিছুক্ষণ। তোর সাথে হৃদির এই কথা অবহেলা আছে। যেন বুকের আদি! ভেতর কাটার মতো বিঁধে আছে তার। কেন নিজেকে তাকিয়ে শান্ত আছিস? করার চেষ্টা বুঝতে পারছিস করছে। না? এখন এমন একটা পরিস্থিতিতে কিছু দাঁড়িয়ে জিজ্ঞাসা আছে, করেছি, দিদি। চাইলেও এখন কিছু করতে কি পারছে বলবি না। মানে? ঠিক আমি তখনই পায়ের বিশ্বাসই করতে শব্দে পারছি না। চমকে তাকালো। তুই শাহিন ভাইয়াকে কি করে হন্তদন্ত পায়ে ভালোবাসতে এগিয়ে পারিস? আসে, মুখে একদম উৎকণ্ঠা লুকাবি না। স্পষ্ট। সব আহাদ জানি ভ্রু আমি। কুঁচকে তাকালো। তুই আর ভাইয়া শাহিন কিছুক্ষণ চুপ থেকে আমার আহাদের এখন মনোভাব বিশ্বাসই বোঝার হচ্ছে চেষ্টা না। করলো। অতঃপর তার একটু মানে- দ্বিধা নিয়ে তার মানে সব সাবধানে সত্যি? বলল, ভাই কি বলো? একরকম ঝাঁঝিয়ে ওঠে আহাদ, যেন রাগের আগুন ঝরে পড়ছে। তার সমস্ত রাগ শাহিনের ওপর ঝাড়বে এখন। শাহিন বুঝতে পারে সেটা। আহাদ কোনো কারণে রেগে আছে, তবুও তার কথা বলা জরুরি। তাই সে একটু নিচু গলায় আবার বলল, ভাই খলিল মাতব্বর এখানেও আমাদের পেছনে লোক লাগিয়েছে। নাদিম খবর দিল ঢাকার ছাত্র সংগঠনের মধ্যে ঝামেলা পাকিয়েছে। এখন এদিকে কিছু একটা করার প্ল্যান করছে। শালার মাতবর একটু বেশি উঠছে দেখছে। সময় এসেছে ওর ডানা কেটে দেয়ার। আমার কোনো বান্দার গায়ে যদি হাত পড়ে না, আমি ওর বংশ ধ্বংস করে নির্বংশ করে ফেলবো। শাহিন ঠোঁট কামড়ে কিছু ভাবল, তারপর সতর্ক স্বরে প্রশ্ন করল, তাহলে এখন কি করব ভাই? আহাদের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে শাহিনের দিকে তাকিয়ে গর্জে উঠল। কি করবি সেটাকে এখন আমার বলে দিতে হবে? শাহিন ভয়ে ভয়ে মাথা নুইয়ে বলল, হ ভাই। শাহিন, জি ভাই। থাপড়ে তো চেহারার নকশা পাল্টে দিব। এখনই আমার চোখের সামনে থেকে চলে যায়, কুইক। আহাদের রাগ এবার চরম পর্যায়ে পৌঁছে যায়। ক্রোধে যেন শরীর ফেটে যাচ্ছে তার। শাহিন আর দেরি না করে চলে যেতে উদ্যত হয়। ঘুরে দাঁড়িয়ে কয়েক কদম এগোতেই আহাদের গর্জন আবার শোনালো। আমি বলেছি বলে তুই চলে যাবে? শাহিন আবার থমকে দাঁড়িয়ে যায়, ধীরে শরীরটা ঘুরিয়ে নেয় আহাদের দিকে। আতঙ্কে বুক কাঁপছে তার। কি এক মহা ঝামেলা! থাকলেও বিপদ, চলে গেলেও বিপদ। শাহিন আবার দু কদম এগিয়ে আসতেই আহাদ হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। এরপর আঙ্গুল নেড়ে ঠান্ডা কিন্তু হিংস্র কণ্ঠে বলল, 2 ঘন্টা আমার চোখের সামনে আসবি না, নাহলে তোর মেয়ের তক্তা বানিয়ে ফেলবো। যা এখন, কুইক। শাহিন তবুও থম মেরে বোকার মতো দাঁড়িয়ে থাকে। যাবে নাকি থাকবে বুঝতে পারছে না। এক রকম দ্বিধায় পড়ে। আহাদের গর্জনে আবারও কাঁপল চারপাশ। কি হলো? যেতে বলছি তো তোকে। শাহিন এবার ধরফর করে দৌড়ে চলে গেল। আহাদ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, বুকের ভেতর তীব্র ক্রোধের ঢেউ। বাম হাত দিয়ে নাকটা ঘষে নিয়ে যেন নিজেকে সামলানোর চেষ্টা চাইল, কিন্তু ফোনের স্ক্রিনে আবার হৃদির নাম ভেসে উঠতেই তার রাগ নতুন করে জ্বলে উঠল। সজোরে একটা লাথি মারল গাড়ির গায়ে। ধাতব শব্দ চারপাশে প্রতিধ্বনিত হলো। বুকের ভেতর জমে থাকা আগুনটা যেন কিছুটা কমল, কিন্তু পুরোপুরি নয়। এদিকে সন্ধ্যার পর তানিশার গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। উঠোন জুড়ে রঙিন আলো, ফুলের সাজ আর হুল্লোড়ে ভরে আছে চারপাশ। সবাই একই রকমের পোশাকে। মেয়েরা হলুদ আর সবুজ রঙের শাড়ি, ছেলেরা একই রঙের পাঞ্জাবি পরে, যেন একেবারে মিলে মিশে গেছে উৎসবের আবহে। অথচ এই ভিড়ের মাঝে একেবারেই আলাদা দেখাচ্ছিল হৃদিকে। হৃদিকে হাতে পায়ে ধরেও কেউ শাড়ি পরাতে পারল না। হৃদি যেন প্রতিজ্ঞা করেছে সে শাড়ি পরবে না তো পরবেই না। সবার মাঝখানে তাকে কেমন খাপছাড়া লাগছিল। বাটল গ্রিন রঙের গাউন পরে বসে আছে এক কোণের চেয়ারে। ঠিক তখনই তোহা এসে আরেকটা চেয়ার টেনে বসলো তার পাশে। একটু মন খারাপ করার ভঙ্গিতে হৃদির দিকে এক ঝলক তাকিয়ে বলল, তুই শাড়ি পরলে কেমন হতো? আমরা সবাই কত প্ল্যান করেছি শাড়ি পরে একসাথে ছবি তুলি। শাড়ি না পরলে বুঝি ছবি তোলা যাবে না? তাহলে ঠিক আছে, তুললাম না, আমারও শখ নেই ছবি তোলার। তোহা হালকা বিরক্ত হয়ে মাথা নাড়ল। আরে আমি সেটা বলছি। তাহলে এত কথা কেন বলিস? তোহা হা করে তাকিয়ে রইল হৃদির দিকে। অতঃপর হালকা হতাশ হওয়া ভঙ্গিতে বলল, আজও তোরে দেখি কিছুই বলা যায় না, সারাক্ষণ নাকি ডকায় রাগ নিয়ে বসে থাকিস। হৃদি আর উত্তর দিল না, শুধু ঠোঁট চেপে চোখ কুঁচকে তাকিয়ে রইল তোহার দিকে। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ কেউ তার চুল ধরে টান মেরে দিল।
চুলে টান খাওয়ার সাথে সাথে হৃদি হালকা চিৎকার করে আর্তনাদ করে উঠল। ঝট করে ঘুরে তাকিয়ে দেখে তানভীর দাঁড়িয়ে আছে, 32টা পাটি বের করে দুষ্টু হাসছে। হৃদি রাগে ফেটে পড়ল, চেয়ার থেকে ঝাটকা মেরে উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেল, দাঁত কিরমির করে চিবিয়ে উঠল। তো শিক্ষা হয়নি না, আবার আসছিস আমার মাইর খাওয়ার জন্য? তানভীর একচোট হেসে বাঁকা গলায় বলল, কথায় আছে না, শিক্ষার কোনো বয়স নাই, তাই আবার চেষ্টা করলাম। ও, তাহলে তোকে আবারও শিক্ষা দিতে হবে মনে হচ্ছে তো। তানভীরের এতে হেলদোল নেই, সে বিন্দু মাত্র ভয় পেল না, বরং দুষ্টু চোখে তাকিয়া আরও কাছে এলো হৃদির। হৃদি ভালো করেই বুঝতে পারল কিছু একটা করবে এই বদমাসটা, তাই সে মাথা নাড়িয়ে ঘুরে চলে যেতে নিলেই তানভীর হঠাৎ পেছন থেকে এক টান দেয়। হৃদি ভারসাম্য রাখতে না পেরে ধপ করে মাটিতে পড়ে যায়। তানভীর একটু ঝুঁকে হৃদির সামনে বসে, এক হাত পিছনে এনে হৃদির পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দেয়। এবার তানভীর হে হে করে হো হো করে হেসে বলল, কাল আমাকে মেয়ে বানাইছিস না, আজ তোকে ভূত বানালাম। অবশ্য তুই আগে থেকেই ভূতের লিডার, তুই আসলেই এই পাড়ায় আর ভূত পাওয়া যায় না। হৃদি কটমট করে তাকালো তানভীরের দিকে, গলা ভেঙে চিৎকার করতে যাবে, ঠিক তখনই ইব্রাহিমকে দেখতে পায়। ইব্রাহিমকে দেখে একরকম হাউমাউ করে ডাক দিল হৃদি। ভাইয়া। ইব্রাহিম ঘুরে সেদিকে তাকাতেই তানভীর উঠে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। তোহা হৃদিকে টেনে তোলে। ইব্রাহিম এগিয়ে এসে দৃশ্য দেখে হতবাক হয়ে গেল, ভ্রু তুলে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিরে, এ কি অবস্থা তোর? হৃদি কেঁদে ফেলার ভঙ্গিতে হাত কসলাতে কসলাতে বলল, ভাইয়া তানভীরকে কিছু বলেন, ও বেশি বেশি করছে কিন্তু এবার, আমি কিন্তু চলে যাবো এমন করলে। ইব্রাহিম শান্ত গলায় তার মাথায় হাত রেখে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হ, তুই ঘরে যা, আমি দেখি ওই বান্দরটা কই পালালো। হৃদি গটগট করে চলে গেল ভেতরে, মুখ ধুয়ে একটু শান্ত হতে চাইল, কিন্তু ঘরের ভেতর কোনো রুমই ফাঁকা পেল না, সব জায়গায় মানুষে ভরা। শেষমেশ বিরক্ত হয়ে ছাদে চলে গেল। ছাদের এক কোণায় ছোট্ট একটা সোফা ফাঁকা ছিল, গিয়ে সেখানে ধপ করে বসে পড়ল। পা তুলে আরাম করে বসে মাথা এলিয়ে দিল আকাশের দিকে। ওপরে কয়েকটা তারা জ্বলজ্বল করছে, ঠান্ডা বাতাস বয়ে আসছে। তখনই হঠাৎ মনে পড়ল আহাদের কথা। বুকের ভেতরটা কেমন যেন নড়ে উঠল। মনে মনে ভাবল, সে তো আসার আগে আহাদের সাথে দেখা করেনি, একটুও কথা বলেনি, আর আহাদ সেও তো আর কল করেনি। আর তাছাড়া কেনই বা কল করবে, তারও তো একটা কারণ থাকা চাই। এই বলে মন খারাপ করে পাশে রাখা ফোনটা হাতে নিল। স্ক্রিনে জ্বলে উঠতেই চোখ কপালে উঠে গেল হৃদির। আহাদ তাকে দুবার ফোন করেছিল। কখন করলো? আমি তো টেরই পেলাম না। এখন কি করব? আমি কি কল ব্যাক করব? নিজের সাথে নিজেই বিড়বিড় করে উঠল হৃদি। একটু ভেবে আবারও মাথা ঝাঁকালো। না না, আমি কিছুতেই ওই আহাদ রাজাকে কল ব্যাক করবো না, কিছুতেই না। কিন্তু মন যেন কিছুতেই মানল না। দ্বিধায় পড়ে অবশেষে ফেসবুকে ঢুকে হৃদি আহাদের প্রোফাইলে গিয়ে দেখল গতকালকের একটা ছবি। সাদা পায়জামা পাঞ্জাবি পরে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আহাদ। আর তখনই হয়তো তোলা হয়েছে ছবিটা। হঠাৎ হৃদির চোখে পড়ল সাহারা নামের একটি মেয়ে সেই ছবিতে কমেন্ট করেছে, মাই হ্যান্ডসাম। মুহূর্তে আগুনের মতো জ্বলে উঠল হৃদি। দাঁতে দাঁত চেপে ফুঁসতে ফুঁসতে কমেন্টে একটা রাগী ইমোজি দিয়ে দিল। ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, মাই হ্যান্ডসাম। বজ্জাত মহিলা, লাজ লজ্জা কিচ্ছু নাই। অন্যের প্রপার্টির দিকে নজর দেয়, সামনে পেলে তোর মাথায় একটা চুলও থাকতো না। রাগে ফুঁসতে থাকে হৃদি, দাঁত কিরমির করছে তার। সে ফোনটা কোলের ওপর রেখে কুশন শক্ত করে চেপে ধরল। তবে 2 মিনিটের ব্যবধানে তার ফোনে আবার জ্বলে উঠল। ভ্রু কুঁচকে হৃদি আবার ফোন তুলে নেয়। নোটিফিকেশন দেখে চোখ বড় হয়ে গেল হৃদির। সেই মেয়ের কমেন্টে রিপ্লাই করেছে আহাদ রাজা, একটা স্মাইলি ইমোজি দিয়েছে। হৃদির চোখ বিস্ফোরিত হয়ে গেল। রাগ যেন পুরো শরীর পুড়িয়ে দিচ্ছে। দাঁতে দাঁত চেপে সেই রিপ্লাই তো রাগের ইমোজি দিল। এরপর আর সহ্য করতে পারল না, ফোনটা সোফায় এক কোণে ছুঁড়ে ফেলে গটগট করে ছাদ থেকে নেমে গেল। কিন্তু ফোনের অপর প্রান্তে বসে আহাদ রাজা সব কিছু লক্ষ্য করছিল। হৃদির প্রতিটি প্রতিক্রিয়া তার নজরে এসেছে।
ফোনের স্ক্রিনে হৃদির রাগী ইমোজি দেখে ঠোঁটের কোণে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে সেই হাসিটা দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করল। রাত তখন প্রায় 10টার বেশি, অথচ হৃদির মামা বাড়িটা তখনও হই হুল্লোড়ে ভরে আছে। বিয়ে বাড়ি বলে কথা, গান বাজনা নাচে মাতামাতি করছে সবাই। ড্রয়িং রুম থেকে উঠান, বারান্দা থেকে ছাদ, সব জায়গায় হইচই, হাসি, গল্প, গানের সুরে মুখরিত হয়ে আছে চারপাশ। হৃদি এসবের ভিড়ে একেবারেই আগ্রহী না। সে একা বসে আছে ডাইনিং টেবিলের একপাশে, চিবুক ঠেকিয়ে বিরক্ত মুখে তাকিয়ে আছে তার মা আর খালাদের দিকে। ওরা গোল হয়ে বসে গল্প করছে, আর তাদের গল্পের ধারা এমন যে একটু আগের রাজনৈতিক আলোচনা হচ্ছিল, মুহূর্তই সেটা ঘুরে চলে গেল ঈশিতা আপুর স্বামীর বদলির পোস্টিং পর্যন্ত। হৃদি এসব শুনে হাঁপ ছেড়ে মাথা নেড়ে ফেলল। এমন সময় তাদের কথার মোড় ঘুরে এসে থামল হৃদির বিয়েতে। এসব কথা শুনে হৃদির চরম পর্যায়ে বিরক্ত হলো। কপাল কুঁচকে আর ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলল, আমার বিয়ে নিয়ে সবার এত মাথা ব্যথা কেন আজব? আমি কি এতিম? আমার নিজের কোনো মতামত নেই নাকি? হৃদির মা তখন গল্প শুরু করলো হৃদির এক চাচাতো ভাইয়ের কথা। সে প্রায় 3-4 বছর ধরে হৃদির পেছনে ঘুরছে তাকে বিয়ে করবে বলে, অথচ হৃদি এবং তার পরিবারের কেউই রাজি না। কারণ তার সেই কাজিন মুসা আর তার মা দুজনেই একটু নিচু ও বিকৃতি মন মানসিকতার, যার জন্য হৃদি এবং তার পরিবার কেউই তেমন একটা পাত্তা দেয় না। এইসব শুনেই বিরক্তিতে মুখ গজিয়ে নিল হৃদি। তখনই তার খালামণি হঠাৎ বলে উঠল, রিদি, তোর ফোনটা একটু দে তো, তোর আঙ্কেলকে একটা কল দিতে হবে। আমার মোবাইলটা হাসনা নিয়ে গেছে। হৃদি বিরক্তভাবে ফোনটা দিতে উদ্যত হয়, কিন্তু ফোন খুঁজে পেল না। টেবিলে, চেয়ারের চারপাশে সব জায়গায় হাতড়ালো, কিছুতেই পাচ্ছে না। এক ঝটকায় তার মাথায় আসলো সে তো রাগের মাথায় কিছুক্ষণ আগে ফোনটা ছাদে রেখেই চলে এসেছিল। ভাবতেই আর দেরি করলো না, হুড়মুড় করে উঠে ছুটে গেল সিঁড়ির দিকে। ছাদে গিয়ে হাঁপাতে হাঁপাতে চারপাশে খুঁজতে লাগলো। তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলো, কিন্তু তার কাঙ্ক্ষিত ফোনটা নেই, কোথাও পেল না। ঘাম জমে এলো কপালে, রাগে বুক ধরফর করতে লাগলো। ছাদ থেকে নেমে শেষমেশ বিরক্ত মুখে গিয়ে দাঁড়ালো ঈশানীর সামনে। ঈশানী তখন অন্যদের সাথে গল্প করছিল। হৃদি মুখ গোমরা করে বলল, তোমার ফোনটা দাও তো। কেন? কি করবে আমার ফোন দিয়ে? আমার ফোনটা পাচ্ছি না, কিছুক্ষণ আগে ছাদে রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। ঠিকই আছে, এমন বিয়ে বাড়িতে কে ফোন ফেলে রাখে? ভালো হয়েছে একদম। হৃদি চোখ বড় বড় করে তাকালো তার দিকে, রাগে নাক ফুলে উঠেছে যেন। কথা না বাড়িয়ে মাহির কাছ থেকে ফোনটা একরকম ছিনিয়ে নিল। নিজের নাম্বারে কল দিল কয়েকবার, কিন্তু প্রতিবার নিজের ফোন বন্ধ পেল। কপাল গুছে গেল হৃদির। সে বুঝল ফোন যদি চুরি হয় তাহলে তবে নিশ্চয়ই সেটা সাথে সাথেই বন্ধ করে দিবে, কিংবা সিম খুলে ফেলেছে। হতাশায় ফোনটা জোরে বিছানার ওপর ছুঁড়ে ফেলল। বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগলো। অসহ্য রাগে মুখ গোমরা করে রুম থেকে ধপধপ করে বেরিয়ে গেল হৃদি। চারপাশের কোলাহল তার কানে ঢুকছিল না, যেন পুরো পৃথিবী এক মুহূর্তে তার শত্রু হয়ে গেছে। আজকের সকালের শুরুটা যেন সব কিছুকে আলাদা মাত্রায় এনে দিয়েছে। জানালার পর্দার ফাঁক গলে ভেতরে ঢুকে পড়া সূর্যের কমল রোদ, বাইরে পাখির কিচিরমিচির, মৃদু বাতাসে দোল খাওয়া গাছের ডাল, সব মিলিয়ে প্রকৃতি যেন দিনটা সুন্দর করে দিতে চায়। এমন সকালের মাঝেই আমজাদ মীর নাস্তা করে সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সাদা শার্টের ওপর ধূসর রঙের ব্লেজার গায়ে জড়িয়ে ফাইল হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। সংসদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ সকাল 10টায়, তাই সময় নিয়ে তার ভীষণ মনোযোগ। কিন্তু দরজার কাছে পৌঁছাতেই ভেতর থেকে মৃদু অথচ দীর্ঘ কণ্ঠস্বর শোনা গেল, আপনার একটু সময় হবে, জরুরি কথা ছিল। আফরোজা শেখ একটু দূরে দাঁড়িয়ে আছে, ঠোঁটে চাপা উদ্বেগ আর গলায় দৃঢ়তা। আজমির মেয়ের ঘড়ির দিকে তাকিয়ে এক মুহূর্ত দ্বিধা করলেন। সত্যি তার সময় নেই, অথচ স্ত্রীর এমন ভঙ্গিমা উপেক্ষা করা সহজ নয়। ঠোঁট কামড়ে দ্বিধায় পড়ে নিজের সহধর্মিনীর দিকে তাকিয়ে বললেন, কথাটা কি খুব জরুরি? পরে শুনলে হবে না? আমার হাতে সত্যি সময় নেই।
আফরোজা শেখ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুটা এগিয়ে এসে বললেন, আসলে আদনানের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমিও ব্যস্ত থাকি, আপনিও ব্যস্ত থাকেন, বলবো বলবো করে আর বলা হয়ে ওঠে না। আদনানের বিয়ের ব্যাপারে বলতে চাচ্ছে। আফরোজা শেখ নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, হ্যাঁ, ওর বিয়ের ব্যাপারেই। আমজাদ মীর ভ্রু কুঁচকে হালকা সুরে বললেন, এই বিষয়ে আমার মতামতের কিছুই নেই। ভাইজান আর ভাবিজানের সঙ্গে আলোচনা করো, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবে। এইসব ব্যাপারে আমার এমন মাথা ঘামানোর সময় নেই। আফরোজা শেখের চোখে বিরক্তি ঝলসে উঠল, গলায় নির্লিপ্ত অথচ তীক্ষ্ণ সুর। এভাবে বললে কি করে হবে? বাসায় 2 ঘন্টাও থাকেন না, নিজের সন্তানদের ভালো মন্দের খোঁজ রাখতে হয়, সেটা কবে বুঝবেন? দায়িত্ব শুধু ভোট, দল আর সংসদের জন্য? সংসারও তো একটা সংসদ। কথাগুলো সরাসরি বুক ভেদ করল আমজাদ মীরের। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন অর্ধাঙ্গিনীর চোখের গভীরে। তাতে অভিযোগ যেমন আছে তেমনই আছে নিরাশা আর ভালোবাসার ছায়া। নিজের সহধর্মিণী যে ইনিয়ে বিনিয়ে নিজের কথাও বলেছে সেটা বুঝতে তার বাকি নেই। তিনি এগিয়ে গিয়ে হালকা হাসি ফুটিয়ে 2 হাত রাখলেন আফরোজা শেখের বাহুতে। আফরোজা শেখ খানিকটা কেঁপে উঠলেন সেই স্পর্শে। আমজাদ মীর সেই চোখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, শুধু নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর সব দায়িত্ব তোমার ছেলের কাঁধে দিয়ে সংসারে মন দিব। আমরা তো ইচ্ছে করে নিজের বউয়ের কোলে মাথা রেখে ঘুমোতে। আফরোজা শেখ কড়া দৃষ্টিতে স্বামীর দিকে এক ঝলক তাকান, এরপর নিজের বাহু থেকে হাত দুটো সরিয়ে নিচু গলায় বললেন, দিন দিন ছেলের মতো লাগামহীন হয়ে যাচ্ছেন দেখছি। আমজাদ মীর এবার ঠোঁট চেপে হালকা হেসে বললেন, কি করবো বলো, ছেলের বাবা তো, একটু একটু ছেলের বাতাস লেগেছে আর কি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, কেবলই তো বললেন সময় নেই। তবে এখন যাচ্ছেন না কেন? তার গলায় অভিমান, চোখে অনিচ্ছা। আমজাদ মীর আর কোনো কথা না বাড়িয়ে মৃদু হেসে এগিয়ে এলেন। চারদিকে একবার কড়া নজরে তাকিয়ে হঠাৎই স্ত্রীর কপালে ঝট করে চুমু খেলেন। আফরোজা শেখ স্তব্ধ হয়ে রইলেন, তার ঠোঁটে অনুচ্চরিত অঝোর প্রশ্ন জমে গেল। আমজাদ মীর গটগট করে পা ফেলে বাইরে চলে গেল। আফরোজা শেখ কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন সেদিকে। এরপর চারদিকে একবার তাকিয়ে গলা খাকারি দিলেন। নিজেকে সামলে নিয়ে ব্যস্ততার পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেলেন। এই দৃশ্যটা চোখে পড়ল আহিয়ার। আহিয়া সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামছিল, তার চোখে মুখে ঘুমের ক্লান্তি আর হালকা উদাস ভাব। হঠাৎ অবচেতনভাবে নিজের বাবা মায়ের ঘনিষ্ঠ মুহূর্ত চোখে পড়ল অনিচ্ছা সত্ত্বেও। চোখ সরিয়ে নিতে চাইলেও পারল না। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি আর গাল জুড়ে গরম হাওয়া বইতে লাগলো। লজ্জায় অস্থির হয়ে করিডোরের একপাশের গ্রিলের কাছে বসে পড়ল। 2 হাত দিয়ে চোখ ঢেকে রাখল, কিন্তু কৌতূহল যেন আঙ্গুলের ফাঁক গলে পথ খুঁজে নিল। আবারও উকি দিতে মন চাইল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক ভারী পুরুষালী গলা। গলা খাকারির সেই শব্দে চমকে উঠল আহিয়া। চট করে ঘুরে দাঁড়াতেই চোখে পড়ল আদনানকে। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে 2 হাত বুকের ওপর জড়ো করে সরু চোখে তাকিয়েছে। চোখের ভেতরে যেন একসাথে বিরক্তি আর কৌতূহল। আহিয়ার বুক ধরফড় করতে লাগলো, গলা শুকিয়ে এলো। শুকনো একটা ঢোক গিলে বিড়বিড় করে বলল, আদনান ভাই, কি করছিস এখানে বসে? আহিয়া হক চকিয়ে গেল, হাতের আঙ্গুল ঘষতে ঘষতে আমতা আমতা করে উত্তর দিল, কই কিছু না তো। আদনান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলল, কি ভাবছিস আমি এতটাই নির্বোধ যে বোঝো না? মানে? আদনান আর কিছু না বলে হঠাৎ সামনের দিকে ঝুঁকে এলো। তার মুখের উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো আহিয়ার মুখের কাছে। আহিয়া তৎক্ষণাৎ সরে গেল কয়েক ইঞ্চি পেছনে, তবুও চোখ নামাতে পারল না। আদনান মুখটা কাছে নিয়ে ফিসফিস করে বলল, নিজের রোমান্স করার বয়সে লুকিয়ে লুকিয়ে নিজের বাবা মায়ের রোমান্স দেখছিস, লজ্জা হওয়া উচিত তোর। কি? কথাটা বজ্রাঘাতের মতো লাগলো আহিয়ার কানে। বুকের ভেতর একসাথে লজ্জা, অপমান আর অচেনা অস্থিরতা জমে উঠল। মুখটা লালচে হয়ে গেল,
চোখ নিচু করে রাখে, তার গালে গরম আভা ছড়িয়ে পড়ল। আদনান এবার হাত বাড়িয়ে দিয়ে কড়া গলায় বলল, ওঠ। আহিয়া একটু নাটুকে ভঙ্গিতে পা ধরে বলল, আহ, পায়ে মুচকে গেছে, তাই বলছিলাম উঠতে পারবো না। আদনানের মুখের ভাব মুহূর্তেই পাল্টে গেল। কঠোরতা মুছে চিন্তার রেখা ফুটে উঠল। দ্রুত নিচে বসে পড়ল আহিয়ার পায়ের কাছে। চোখে এক ধরনের আন্তরিকতা ফুটে উঠল। নরম স্বরে বলল, দেখি কি করে মুচকে গেল। সে হাত বাড়িয়ে আহিয়ার পা ধরতে চাইল। আহিয়া শিউরে উঠল। দ্রুত পা সরিয়ে নিয়ে এক লাফে উঠে দাঁড়ালো। মুখে লজ্জা আর শরীরে কেমন যেন ঠান্ডা শিহরণ ছড়িয়ে পড়ল। আদনান নিচেই বসে রইল, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তাকিয়ে রইল আহিয়ার দিকে। চোখে রাগের সঙ্গে অদ্ভুত এক আকর্ষণ লুকিয়ে আছে। মুহূর্ত খানেকের পর উঠে দাঁড়ালো, কিন্তু কিছু বলল না। আহিয়ার কাঁধে ছুঁয়ে হালকা ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ঠিক সেই সময় আহিয়ার বুক ধরফর করে উঠল। নিঃশ্বাস যেন জমে গেল। কাঁধে ছোঁয়ার মুহূর্তটা অদ্ভুত এক ঝড় তুলল তার শরীরে। আহিয়া ঘাড় কাত করে নিচে তাকালো। দেখলো আদনান ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। তার পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতর দম আটকে আসছিল। হঠাৎ পেছন থেকে হালিমা বেগমের ডাক ভেসে এলো, আদনান, নাস্তা করবে না? আদনান থেমে গিয়ে মাথা উঁচু করে তাকালো। চোখ সোজা গিয়ে আটকালো আহিয়ার চোখে। ঠোঁটের রহস্যময় বাঁকা হাসি টেনে বলল, না চাচি আম্মা, একটা ইমার্জেন্সি আছে। এই কথা বলে মাথা নেড়ে বাইরে বেরিয়ে চলে গেল। আহিয়া দাঁড়িয়ে রইল করিডোরে, বুকের ভেতর অস্থির কাঁপুনি নিয়ে। মনে হচ্ছিল তার গাল যেন আগুনে পুড়ে যাচ্ছে। মনটা এখনও এলোমেলো। আদনান যে দৃষ্টি আর রহস্যময় হাসি ফেলে গেছে তা তার বুকের ভেতর কেমন ধুকপুকানি তুলছিল। মাথা নিচু করে ভাবনার জগতে ডুবেছিল সে। হঠাৎই পেছন থেকে টোকা খেল মাথায়। চমকে ঘুরে তাকাতেই চোখে পড়ল আদিলকে। চিরচেনা সেই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে। জিভ বের করে এক ভেংসি মেরে বলল, এমন শাকচুন্নির মতো তাকিয়ে আছিস কেন? সকাল সকাল তোর এই প্যাঁচার মতো মুখ দেখার ইচ্ছা নাই আমার। আহিয়ার চোখ কটমট করে দাঁড়ালো, উঠল, দাঁত কিরমির করে বলল, আদিল্লার বাচ্চা। আমার বাচ্চা কাচ্চা নাই, মিথ্যে রটাবি না। রাগে টকবক করে উঠল আহিয়া, গলা চড়িয়ে ডাক দিল, চাচি আম্মা, তোমার ছেলেটা কিছু বলো। নিচ থেকে হালিমা বেগমের কড়া কণ্ঠ ভেসে এলো, আদি জ্বালাস না, মার খাবি কিন্তু। আদিলও চেঁচিয়ে উত্তর দিল, আমি কিচ্ছু করি নাই আম্মু, এই শাকচুন্নি আমার উপর ভর করেছে। আদিল্লা। চিৎকার করে উঠে রাগে ফুঁসতে ফুঁসতে তেড়ে গেল আহিয়া। আদিল হাহা করে হেসে উল্টো দিকে দৌড় দিল। দুজনের ছোটাছুটি যেন পুরো করিডোরে হুলস্থুল ফেলে দিল। আদিল হঠাৎ পেছনের একটা বড় ফুলদানির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। সামলে উঠতে না উঠতেই তার পকেট থেকে মেঝেতে ছিটকে পড়ল একটা সিগারেটের প্যাকেট। দুজনে একই সঙ্গে থমকে দাঁড়িয়ে রইল। চকাচকি হলো তাদের। এরপর মুহূর্তের মধ্যে আহিয়া ছুটে গিয়ে ছো মেরে প্যাকেটটা কুড়িয়ে নিল। ভ্রু উঁচু করে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আদি, তুই স্মোক করছিস? আদিলের গলা শুকিয়ে এলো। এক আঙ্গুল দিয়ে কপাল চুলকে আমতা আমতা করে বলল, আরে না, মাথা খারাপ, এইটা আমার এক ফ্রেন্ডের। আমাকে বোকা বানানো এত সোজা না, আমি এখনই চাচি আম্মাকে বলে দেব। একথা শুনে আদিল আঁতকে উঠল। নিচে ডাইনিং টেবিলে ব্যস্ত হয়ে কিছু গোছাচ্ছিলেন হালিমা বেগম। ওদিকে চোখ পড়ে যেতেই আদিল তড়িঘড়ি করে দৌড়ে এসে আহিয়ার হাত চেপে ধরে অসহায় গলায় বলল, না না, আম্মুকে কিছু বলিস না। আমি না তোর ভাই, তুই বোন হয়ে নিজের ভাইয়ের এত বড় সর্বনাশ করতে পারিস না। বোন আমার, লক্ষ্মী বোন তুই আমার। এখন থেকে তোকে আর জ্বালাবো না, প্রমিস। আহিয়া বিরক্ত মুখে আদিলের হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলল, এই শর্ত একদম পাম দিবি না আমারে, আমি তোকে ভালো করে চিনি। আদিল কাকুতি মিনতি করে আবার বলল, না সত্যিই বলছি, তোর দিব্যি। এই বলে সে আহিয়ার মাথায় হাত রাখল। আহিয়া দ্রুত মাথা সরিয়ে নিয়ে কড়া গলায় বলল, খবরদার আদি, আমার মাথায় হাত রেখে মিথ্যা হাত দিব্যি খাবি না। সত্যি? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুই যা বলবি আমি তাই করব। শুধু ওইটা দিয়ে দে,
আহিয়া হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে রইল, চোখ সরু করে কিছুক্ষণ পরীক্ষা করলো আদিলকে, অতঃপর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, ওকে ফাইন, তাহলে যা নিচে থেকে আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। আদিল মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তোর কফি লাগবে তাই তো, এখনই দিচ্ছি। এই বলে সে নিচের দিকে তাকিয়ে ডাক দিল, ঋতু, আহিয়ার কফিটা দিয়ে যা। আহিয়া সাথে সাথে ঘুরে দাঁড়ালো, জিরো কণ্ঠে বলল, আমি ঋতুকে না, তোকে বলছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, আমি এখনই চাচি আম্মাকে এটা দেখাবো। কথা শেষ হতে না হতেই আদিল দৌড়ে গিয়ে তার পথ আটকালো, হাঁপাতে হাঁপাতে হাত জোর করে বলল, ফাইন, ঠিক আছে, আমি নিজেই নিয়ে আসছি। প্লিজ আম্মুকে কিছু বলিস না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কপাল চাপড় দিল সে, তারপর অনিচ্ছায় সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। অপরে দাঁড়িয়ে আহিয়া ঠোঁট বাঁকিয়ে এক বাঁকা বিজয়ের হাসি দিল, হাতে শক্ত করে চেপে রাখা সিগারেটের প্যাকেটটা ঘোরাতে ঘোরাতে ধীর পায়ে নিজের রুমের দিকে চলে গেল। আজকে তানিশার বিয়ের দিন। হৃদিতার মামার বাড়িতে সকাল থেকেই একরকম হুল্লোড় লেগে আছে, চারপাশে শুধু আত্মীয় স্বজন, অতিথিদের গমগমে ভিড়, উঠোন জুড়ে চেয়ার টেবিল সাজানো। এসব আনন্দের মাঝেই যেন চাপা একটা উত্তেজনা, আর কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী এসে পৌঁছাবে। প্রত্যেকেই ব্যস্ত নিজের মতো করে, কেউ ছবি তুলছে, কেউ আবার শাড়ির আঁচল সামলাতে সামলাতে দৌড়ে বেড়াচ্ছে। ছোটরা দৌড়ে হই হুল্লোড় করছে, আর বড়রা সবাই আয়োজন গোছাতে ব্যস্ত। তানিশাকে পার্লার থেকে নিয়ে এসেছে হৃদিতা আর তোহা। তারা দুজনেই একটা সিম্পল লুকে সাজুগুজু করেছে পার্লার থেকে, কিন্তু তাদের চেহারায় রোদের আর গরমের কারণে ক্লান্তির ছাপ স্পষ্ট। এমনিতেই গরম পড়েছে, তার ওপর বিয়েবাড়ি, মানুষের চাপে গরম আরও বেড়ে গেছে। হৃদিতা তার বেগুনি আর কালো মিশ্রণের ভারী গাউন সামলাতে পারছে না। এই গরমে এখন তার শরীরে সেটা ফুলছে, ঘামে ভিজে একেবারে হাঁসফাঁস করছে সে। তোহার রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অবস্থা দেখে সে বিরক্ত মুখে গাউনটা ঠিক করার চেষ্টা করছিল। একটা ক্লিপ নিয়ে চুলগুলো ওপরে তুলে আটকে দিল। সামান্য বাতাস গলায় লাগতেই যেন বাঁচার স্বস্তি পেল। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকলো ঈশানী। আয়নায় এক ঝলক নিজের মুখ দেখে নিল। হঠাৎ হৃদয় দিকে চোখ পড়তেই ভ্রু কুঁচকে বলল, কি করেছিস চুলের? পাগল পাগল লাগছে। পাগলই তো, এই গরমে পাগল হয়ে গেছি। যা ইচ্ছে কর, আমি যাচ্ছি। বরযাত্রী এসে গেছে, আমি তানিশার কাছে যাচ্ছি, তুই দ্রুত আয়। ওকে। বলেই ঈশানী দ্রুত চলে গেল। হৃদিতা আয়নার সামনে দাঁড়িয়ে একটা টিস্যু নিয়ে নিজের নাকের ঘাম মুছতে লাগলো। একটু তাড়াহুড়ো করছে, কারণ গেটে ফিতা ধরতে হবে আবার। সেই চুলগুলো খুলে দিয়ে নিজেকে শেষবারের মতো দেখে নিয়ে যেই ঘুরে যেতে নেয়, ঠিক তখনই দরজার সামনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা একজনকে দেখে সে চমকে উঠল। অবাক হয়ে বলল, মুসা ভাই আপনি? মুসা ঠোঁটে হালকা হাসি টেনে ভেতরে এগিয়ে এসে বলল, কেন, আমি আসতে পারি না বুঝি? না মানে আপনি এখানে কিভাবে? কিভাবে আবার? আমিও তো বিয়েতে আমন্ত্রিত, তুমি তো এসব খবরই রাখো না। হৃদির কপালে হালকা বিরক্তি জমল, ঠোঁট বাঁকিয়ে বলল, আমি কেন এসব খবর রাখবো? আমার খবর রাখবে না তো কার খবর রাখবে? কিছুদিনের মধ্যেই আমি তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব, দেখে নিও। আপনার মতো নির্লজ্জ আমি আর একটাও দেখিনি। দয়া করে আমার পিছু নেওয়া বন্ধ করেন। আমি আপনাকে কোনোদিনও বিয়ে করব না, সেটা আপনি ভালো করেই জানেন। তবু কেন এমন পেছনে ঘুরছেন আপনি? কেন করবা না? আমার মধ্যে কিসে কমতি আছে? একটা কথা মাথায় রাখো, এখন না করছো, পরে কিন্তু পস্তাবে। আমার মতো ছেলে আর খুঁজে পাবে না তুমি। হৃদির ঠোঁটে তাচ্ছিল্যর হাসি ফুটে উঠল। সে গাউনটা দুহাতে একটু সামলে মুসার দিকে এগিয়ে এলো, চোখে আগুন ঝরা দৃষ্টি নিয়ে ঠোঁট চেপে বলল, শুনেছি পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ থাকে। আপনি সহ আপনার মতো দেখতে বাকি যে 6 জন আছে, তাদের মুখেও আমি থুথু মারি। একথা বলে হৃদি মাথা উঁচু করে রুম থেকে বেরিয়ে গেল। তার ভারী গাউনের ঘের করিডোরে ঝাপটা খেয়ে একটা কর্তৃত্বের ছাপ রেখে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা মুসার শরীর রাগে কিরমির করে উঠল। তার মুঠি শক্ত হয়ে গেল, দাঁত কড়মড় করতে লাগলো, চোখে একরকম বিকৃত আগুন। অপমান আর হিংস্রতা মিশে ফেটে পড়ছিল। বাইরে তখন হাসি ঠাট্টা, শোরগোল, বরযাত্রীর আগমনের উচ্ছ্বাস শোনা গেল।
রাত তখন প্রায় 11টা। ঢাকার রাস্তা যত দূরে দেখা যাচ্ছে তত রাত গাঢ় হচ্ছে। আহাদ রাজার গাড়িগুলো শা শা করে ঢাকার আধারে ছুটে চলে যাচ্ছে। সিলেটের সম্মেলন শেষ করে সে আর এক মুহূর্ত নষ্ট করতে চায়নি। আশফাক মীর বারবার বলেছিল আগামীকাল সকালে রওনা দিতে। আহাদ সেই কথায় পাত্তা দেয়নি। অবশেষে গাড়ি এসে থামল মিরপুর 11-তে হৃদিতার বাসার সামনে। সাদা শার্ট জড়ানো ক্লান্ত শরীরটাকে ঝট করে গাড়ি থেকে নামিয়ে নিল। গাড়ি থেকে নেমে মাথা ঝাঁকিয়ে কপালে আটকে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করার চেষ্টা করলো। তারপর গাড়ির বনেটে হেলে মাথা উঁচু করে তাকালো 6 তলার দিকে। বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আহাদ এক ভারী নিঃশ্বাস ছাড়ল। সেই নিঃশ্বাসের গরম তাপে নিজের বুকেই এসে লাগলো। মনটা বড্ড ছটফট করছিল নিজের প্রেয়সীকে এক ঝলক দেখার আশায়। তাই ভাবলো সরাসরি এসে হৃদিকে একটু চমকে দেবে। হৃদির সেই ঈর্ষা হওয়ার ব্যাপারটা তার কাছে দারুণ লাগলো। মনে পড়তেই মুখ টিপে নিজের হাসি সংযত করলো। তারপর সে পকেট থেকে ফোন বের করে কল করলো হৃদিকে, কিন্তু ফোন বন্ধ পেল। মুহূর্তেই চোখজোড়া আগুন হয়ে জ্বলে উঠল। সে আবারও কল করলো, না, এবারও বন্ধ পেল প্রেয়সীর ফোন। দাঁত কিরমির করে উঠল তার। এত কষ্ট করে সে 7 সাগর পার হয়ে আসলো এক ঝলক প্রেয়সীর মুখ দেখার জন্য, আর এখন তার প্রেয়সীরই দেখা নাই। মনে মনে বলল, না, এর একটা ভিড় তো করতেই হবে। আহাদের শরীরে রাগের স্ফুলিঙ্গ ঝরতে লাগলো। পকেটে হাত গুজে একটা দীর্ঘ নিঃশ্বাস গলায় আটকে ঠোঁট কুণ্ডলি দিয়ে চেঁচিয়ে ডাকল, শাহিন। সামনের গাড়ির কাছে দাঁড়িয়েছিল শাহিন। আহাদের ডাকে ধরফর করে তার সামনে এসে দাঁড়ালো। আহাদের আদেশের অপেক্ষা করছে মাথা নিচু করে। আহাদ কর্কশ কণ্ঠে আদেশ ছুড়ে দিল শাহিনকে, উপরে যা। 2 মিনিটের মধ্যে ওই আল্লাহর বান্তির কান ধরে, না না, কান ধরা লাগবে না, এমনই আমার সামনে হাজির কর। ঠিক আছে ভাই। শাহিন দ্রুত মাথা নেড়ে সায় জানিয়ে বাসার ভেতরে চলে যায়। আহাদ গাড়িতে নিজের শরীরটা হেলিয়ে দিয়ে আবারও 6 তলার বারান্দার দিকে তাকিয়ে থাকে। শাহিন হৃদি তার ফ্ল্যাটের সামনে এসে কয়েকবার ডোর বেল চাপে, কিন্তু ভেতরে থেকে কোনো সাড়া শব্দ পেল না। শাহিন দাঁড়িয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে। আবার ডোরবেল চাপতেই পাশের ফ্ল্যাট থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে আসে। শাহিনকে দেখে বলল, ওদের বাসার সবাই গ্রামে গেছে, বাসায় এখন কেউ নাই। গ্রামে। কথাটা শুনে শাহিনের কপালে ঘামতে শুরু করলো। এখন আহাদকে গিয়ে কি বলবে সে? না জানি কোন ঝড়ের আগমন ঘটে। হাতের তালু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে শার্টের কলার টেনে একটু ঠিক করে নেয়। এরপর অজানা এক ভয় নিয়ে বাসার নিচে চলে আসে। শাহিনকে একা আসতে দেখে আহাদ গাড়ি থেকে পিঠ সোজা করে দাঁড়ায়। শাহিন কাছে আসতেই আহাদ চোখ সরু করে তাকিয়ে জিজ্ঞেস করলো, হৃদি কই? শাহিন মাথা নিচু করে চুপ করে আছে। তার মুখ থেকে ভয়ে কথা বের হতে চাইছে না। আহাদ তাকে চুপ করে থাকতে দেখে গর্জে ওঠে, আই আস্কিং ইউ ওয়্যার ইজ হৃদি? শাহিন কেঁপে উঠল আহাদের গর্জনে। নিচু সুরে বলল, ভাই, ওনাদের বাসার সবাই গ্রামে গেছে, বাসায় কেউ নেই। হোয়াট? গ্রামে গেছে? আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না? মুহূর্তেই আহাদের শরীরের রক্ত টকবক করে ফুটে ওঠে। কপালে শিরা ধপধপ করে ফুটে উঠছে রাগে। ক্রোধে শরীর ফেটে যাওয়ার মতো অবস্থা। এক চিৎকার করে সজোরে গাড়িতে এক লাথি মারে। রাগে তার বুক ওঠানামা করছে। দাঁতে দাঁত পিষে রুক্ষ স্বরে বলল, আই সোয়ার জানো, আমি এবার সত্যি সত্যি তোকে বুকের সাথে পিষে মেরে ফেলব। এরপর কটমট করে তাকালো শাহিনের দিকে। শাহিন তখনও চুপচাপ দাঁড়িয়ে। আহাদ বা হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিয়ে ধপ করে গাড়িতে উঠে বসল। কোনো কিছু না বলে গাড়ি নিয়ে ছোটে মুহূর্তে উধাও হয়ে গেল সেখান থেকে। শহরের লম্বা রাস্তায় তার ছায়া দ্রুত ঝাপটে নিল অন্ধকারে। পেছনে ফেলে গেল শাহিন আর গার্ডের হতবুদ্ধি চেহারা। তারা শুধু বোকার মতো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। রাত তখন অনেক গভীর। শহরের বুক জুড়ে নেমে এসেছে নীরবতা। চারদিকে যেন অচেনা এক শূন্যতা। দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা গেলেও সে শব্দ মিলিয়ে যায় বাতাসে মৃদু স্রোতে। মীর হাউস যেন গভীর ঘুমে মগ্ন হয়ে আছে।
শুধু এক অস্থির পদচারণায় শব্দ ভেসে আসে মীর হাউজের প্রধান দরজা দিয়ে। দুলতে দুলতে ভেতরে ঢুকলো আহাদ রাজা। চোখে মুখে ক্লান্তি, শরীরে অদৃশ্য ভার। আজ রাতেও নেশায় কিছুটা মাতাল সে, তবে পুরোপুরি বেহুশ নয়। নিজেকে সামলাবার অদ্ভুত এক চেষ্টা তার মধ্যে এখনও বিদ্যমান। ভেতরে ঢুকেই ধফাস করে বসে পড়ল হলঘরের সোফায়। শার্টের ওপরের বোতামগুলো খানিক খোলা, চুলগুলো এলোমেলো, চোখ দুটো লালচে। তাকে দেখে যে কেউ বুঝতে পারবে তার ভেতরের অশান্তির ঝড় বইছে। এই সময় তাকে দেখে পরিচারিকা বাণী এগিয়ে এলো। আহাদকে আজ একটু বেশি এলোমেলো লাগছে তার কাছে। সে কাছে গিয়ে নরম স্নেহ ভরা কণ্ঠে বলল, বাবা, তোমাকে কি আমি একটু লেবু পানি এনে দেব? আহাদ ধীরে চোখ তুলে তাকালো বাণীর দিকে। চোখে কেমন অদ্ভুত হাহাকার। একটু মাতাল ভাঙ্গা স্বরে বলল, লেবু পানি খেলে কি ওকে ভুলে যাবো খালা? কথাটা শুনে বাণী চমকে গেল। আহাদও বলতে কাকে বোঝাচ্ছে সেটা বুঝতে পারল না। কাছে গিয়ে আবারও জানতে চাইল, তুমি কার কথা বলছো বাবা? আহাদের দৃষ্টি কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল বাণীর দিকে। সেই দৃষ্টিতে যেন অশ্রু জমতে চাইছে, কিন্তু সে পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ যে আবেগ প্রকাশ করতে পারে না। এক মুহূর্ত পর মশামাছি তাড়ানোর মতো হাত নেড়ে বিরক্তি মেশানো স্বরে বলল, কই না, কেউ না, কিছু না, আমি উপরে যাচ্ছি। বলেই উঠতে চেষ্টা করলো, কিন্তু মাতাল শরীর ভারসাম্য হারিয়ে আবারও ধপাস করে সোফায় পড়ে গেল। তারপর হঠাৎই পাগলের মতো এক দমকা হাসি ছড়িয়ে পড়ল তার ঠোঁটে। সেই হাসিতে যেন যন্ত্রণার গন্ধ আর বেদনার মিশেল। বাণী দাঁড়িয়ে সবকিছু চুপচাপ দেখল, কিন্তু কিছুই বুঝতে পারল না। অবশেষে আহাদ আবার দাঁড়ালো। পা টেনে টেনে দুলতে দুলতে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। নিজের রুমে ঢুকেই মাঝ বরাবর দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নিস্তব্ধতায় মোড়া চার দেয়ালের একবার দৃষ্টি বুলালো। আলো অন্ধকারের খেলায় রুমটা কেমন শূন্য শূন্য লাগছে। বুকের ভেতরও যেন একই শূন্যতা। শার্টের কলার টেনে একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করলো। মাথাটা জাগিয়ে ওপরে তুলে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এমন সময় তার চোখ আটকে গেল আলমারির দিকে। পা যেন নিচে থেকেই টেনে নিয়ে যাচ্ছে সেখানে। ধীরে ধীরে আলমারি খুলে ভেতর থেকে টেনে বের করলো তার প্রেয়সীর পরশে ভরা লাল শাড়িখানা। আহাদ শাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। এক মুহূর্তের জন্য তার মনে হলো ধীরে ধীরে সে এক অচেনা আবেশে জড়িয়ে যাচ্ছে। তারপর ধীরে মুখ ডুবিয়ে দিল সেই কাপড়ে। শাড়ির আঁচল লেপ্টে থাকা মেয়েলি সুবাস যেন তার মস্তিষ্ক নাড়িয়ে দিল। চোখ বন্ধ করে আরও গভীরভাবে টেনে নিল সেই সুবাস, যেন এই মুহূর্তে সে গন্ধের ওপর ভিত্তি করে তার জীবন বেঁচে আছে। কয়েক কদম পিছিয়ে গিয়ে ধপাস করে বিছানায় এলিয়ে দিল তার ভারী শরীর। শাড়িটাকে মুখে চেপে ধরেই আধো মাতাল কণ্ঠে বিড়বিড় করে উঠল, লাল শাড়িতে তুমি দাও অগ্নিঝলক, তোমায় না পেলে বুকে বাড়ির শূন্য কালক, তীব্র চাওয়ায় জলে আমার হৃদয় প্রহর, প্রেয়সী তুমি ছাড়া বিধ্বস্ত এই অন্তর। শব্দগুলো যেন তার বুকের ব্যথার প্রতিধ্বনি। কিছুক্ষণ পর ক্লান্ত দেহ আর ভাঙ্গা মন তাকে ঘুমের দিকে টেনে নিল। শাড়ির আঁচল মুখে চাপা রেখেই গভীর অচেতন ঘুমের রাজ্যে তলিয়ে গেল আহাদ। তার ভারী নিঃশ্বাসের শব্দ মিলিয়ে গেল আঁধারের গভীরে। এমন নীরবতার ভেতর দিয়েই কেটে গেল টানা 3 দিন। এই কয়েকদিনে শহর যেমন নিজের ব্যস্ততায় হারিয়ে গেছে, তেমনি মানুষের ভেতরের গল্পগুলোও বদলে গেছে। নিঃশব্দে গ্রামের বিয়ের ধকল শেষ করে কালই আবার ঢাকায় ফিরেছে হৃদিতারা। তবে এই ফিরে আসাটা তেমন আনন্দের হয়নি তার জন্য। বুকের ভেতর ভারী হয়ে আছে অদৃশ্য এক বোঝায়। একে তো হৃদির ফোন চুরি হয়ে গেছে, যার কারণে বান্ধবীদের কারোর সাথে আর যোগাযোগ করা হয়নি। তার ওপর আহাদ রাজা তো আছেই। আজ অনেক দিন পর সে ঠিক করলো ভার্সিটিতে যাবে। তবে আগে সে আহিয়াদের বাসায় যাবে এবং সেখান থেকে আহিয়ার সাথে একত্র হয়ে ভার্সিটি যাবে। আর তাছাড়া মনে মনে ভাবল, যদি এই সুযোগে আহাদ রাজার সাথেও দেখা হয়ে যায়, তাই স্বাভাবিক দিনের চাইতে একটু আগে ভাগেই বেরিয়ে পড়ল সে। মীর হাউজের বড় গেট দিয়ে যখন ভেতরে ঢুকছিল, পা দুটো যেন ভারী হয়ে গিয়েছে, বুক ধকধক করছে। অজানা এক আশঙ্কা ঘিরে ধরেছে তাকে। তবুও সাহস সঞ্চয় করে ধীরে ধীরে মূল দরজার সামনে এসে দাঁড়ালো।
কিন্তু দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে বুকের ভেতরের দোটানায় দুলছিল রিধি। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম। চোখে মুখে প্রশান্তির দীপ্তি, নরম কণ্ঠে বললেন, আরে রিদিতা, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো না। তার কথায় ভেতরের পরিবেশটা যেন মুহূর্তে সরগরম হয়ে গেল। ডাইনিং টেবিলে বসে থাকা আশফাক মীর, আমজাদ মীর সহ আহিয়া একসাথে ঘুরে তাকালো। শুধু আদনান নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে খাবার খেয়ে যাচ্ছে। তবে রিদিতার নাম শুনে অস্বস্তিতে হালকা নড়ে চড়ে বসল। চোখ তুলে তাকালো না ঠিকই, কিন্তু তার কপালের ভাঁজ স্পষ্ট। আহিয়া উঠে একরকম বড় বড় পা ফেলে এগিয়ে যায় রিদিতার দিকে। দৌড়ে গিয়ে রিদিতার হাত চেপে ধরে বলল, কি রে, তুই কবে আসলি? আর তোকে ফোন দিয়ে পাচ্ছি না কেন? রিদির কণ্ঠ কেমন আটকে এলো, গলা দিয়ে শব্দ বের হতে চাইল না। তবুও কেমন ফ্যাস ফ্যাস করে বলল, এই তো কালই আসছি, আমার ফোন চুরি গেছে, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। উপরে চল, তোর সাথে কথা আছে। এই বলে আহিয়া রিদির হাত ধরে টেনে অপরে নিয়ে যাচ্ছে। এমন সময় সিঁড়ির ধাপে পায়ের শব্দ হলো। ঘরের মাঝখানেই থেমে যায় তারা। শুভ্র পাঞ্জাবিতে মোড়ানো আহাদ রাজা গম্ভীর মুখে নিচে নামছিল। আলো পড়তেই তার চোখ মুখের রূঢ়তা আরও স্পষ্ট হয়ে উঠল। এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল হৃদি। বুকের ভেতর হাহাকার করে উঠল, যেন শ্বাস আটকে আসছে। দৃষ্টি মিশে গেল আহাদের গভীর অচঞ্চল চোখের সাথে। কিন্তু আহাদ দ্রুত দৃষ্টি সরিয়ে নিল, এমন ভান করল যেন তাকে চিনেই না। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে ধীরে ধীরে নিচে এলো। চোখে মুখে কেমন কঠোর এক ভাব, হাত মুষ্টিবদ্ধ, যেন নিজের ভেতরের ঝড়কে সংযত রাখা তীব্র যুদ্ধ চলছে নিজের সাথে। সে সোজা সামনের দিকে যেতেই হঠাৎ হালিমা বেগম ডাক দিলেন, আহাদ, নাস্তা করবি না? আহাদের পা থমকে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালো ডাইনিং টেবিলের দিকে। মুহূর্তের জন্য তার দৃষ্টি সবাইকে বিদ্ধ করে গেল। আমজাদ মীর চুপচাপ আবার নিজের প্লেটে মন দিলেন। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সবাইকে পর্যবেক্ষণ করলো সে। তারপর কয়েক কদম হেঁটে ডাইনিং টেবিলের পাশে গিয়ে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল এক নিঃশ্বাসে। আদনানের দিকে তাকিয়ে আবার টকাস শব্দ করে কাছের টেবিলে রাখে গ্লাসটা। আদনান চোখ বন্ধ করে নিল সেই শব্দে। আহাদ আর চোখে তাকিয়ে আদনানের প্রতিক্রিয়া দেখছেন। এরপর আর কোনো কথা বলল না। বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষতে ঘষতে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। হৃদির কাঁধ ঘেঁষে চলে গেল বাতাসের ন্যায়। এক মুহূর্তের জন্য তাদের কাঁধ একে অপরকে ছুঁয়ে গেল। সেই ছোঁয়ায় যেন হৃদির বুকের ভেতর বজ্রপাত হলো। সে ভেবেছিল আহাদ এখনই বিস্ফোরিত হবে, কিন্তু না, তাকে একরাশ ভাবনায় পিছনে ফেলে রেখে চলে গেল আহাদ। হৃদি তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আহাদের চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর অচেনা এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। সে কাপা হাতে বুকে চেপে ধরল, যেন নিজের ব্যথাটাকে সামলাতে চাইছে। আর এসব কিছু কড়া নজরে বন্দি করছে আহিয়া। হৃদির হাত শক্ত করে ধরে আবার টেনে ওপরে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ করেই আদিল লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। হৃদিকে দেখে একগাল হাসি ছড়িয়ে দিয়ে হাত নেড়ে বলল, হাই বিউটি। হাই। হৃদিও এক চিলতে হাসি দিয়ে হাত নেড়ে জবাব দিল। আদিল তখন ঘাড় কাত করে খেয়াল করলো আহিয়া হৃদির হাত শক্ত করে ধরে রেখেছে। তাই হৃদির দিকে তাকিয়ে দুষ্টুমি ভঙ্গিতে বলল, শাকচুন্নি তোমার উপর ভর করেছে নাকি? বাঁচাতে হবে। আহিয়া দাঁত কিরমির করে বলল, আদি। আদিল হেসে দুহাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গি করে দৌড়ে নিচে নেমে গেল। আহিয়া বিরক্ত মুখে হৃদির দিকে টেনে নিয়ে নিজের রুমে চলে যায়। আদনান এক নজর তাদের যাওয়ার পানে তাকিয়ে টেবিল ছেড়ে উঠে যায়। সবার থেকে বিদায় নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আহিয়ার রুমে জানালার পর্দা অর্ধেক টানা, মৃদু বাতাসে হালকা নড়ছে। আহিয়া নিজের রুমে এসে হৃদিকে বিছানার ওপর বসিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। হৃদি একটু অস্বস্তিতে নড়ে চড়ে বসে, ঠোঁট কামড়ে আমতা আমতা করে বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? কেন তাকিয়ে আছিস বুঝতে পারছিস না? হৃদি বুঝতে পারছে আহিয়া তাকিয়ে আছে কেন, তাই কিছু বলল না। শুধু চোখ নামিয়ে আঙ্গুলে ব্যাগের ফিতাটা কসলাচ্ছে অবচেতনভাবে।
আহিয়ার ভেতরে যেন আগুন জ্বলছিল। এক ঝটকায় হৃদির হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি কিছু জিজ্ঞাসা করেছি দিদি। আমি কি বলবো? আহিয়ার চোখ যেন আরও বিস্ফোরিত হলো। ধীরে ধীরে হৃদির দিকে ঝুঁকে নিচু কিন্তু ধারালো কণ্ঠে বলল, কি বলবি মানে? আমি বিশ্বাসই করতে পারছি না, তুই ভাইয়াকে কি করে ভালোবাসতে পারিস? হৃদি হঠাৎ চমকে তাকালো। কথাটা যেন বজ্রপাতের মতো নেমে এলো তার ওপর। ভালোবাসার কথা শুনে কান গরম হয়ে গেল। কাপা কাপা গলায় বলল, কি ভালোবাসি? মোটেও না। আহিয়া এক চিলতে হেসে ফেলল। হৃদির মুখটা কেমন লজ্জায় লাল হয়ে গেছে। মুখে না বললেও তার চেহারায় সেটা স্পষ্ট ফুটে উঠেছে। আহিয়া চোখ সরু করে বলল, একদম লোকাবি না, সব জানি আমি। তুই আর ভাইয়া, আমার এখন বিশ্বাসই হচ্ছে না। হৃদির বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে গেল। সে চোখ সরিয়ে নিচু নিয়ে চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল, দূরে কোথাও। কিন্তু ঘরের ভেতর অদ্ভুত এক নিস্তব্ধতা। কিছুক্ষণ পর দৃঢ় স্বরে বলল, বিশ্বাস না হওয়ার কি আছে আজব? আহিয়ার চোখে অবিশ্বাস আরও গাঢ় হলো। সে যেন প্রতিটি শব্দ কেটে কেটে বলল, তার মানে সব সত্যি? হৃদি এবার কোনো অস্বীকার করল না, শুধু চোখ নামিয়ে হালকা মাথা নাড়ল। চোখের ইশারায় বোঝালো, হ্যাঁ, সব সত্যি। সে আহাদকে সত্যি ভালোবাসে। এক মুহূর্তে পরিবেশ আরও ভারী হয়ে গেল। মনে হলো ঘরের বাতাস জমে গেছে। আহিয়া হতভম্ব হয়ে বসে পড়ল হৃদির পাশে। কেমন যেন অচেনা লাগছিল হৃদিকে। হৃদি আর চোখে তাকালো। আহিয়ার মুখভঙ্গি বোঝার চেষ্টা করলো। সে কি খুশি হবে, নাকি রাগ করবে, নাকি তার জন্য কষ্ট পাবে? কিছুই বুঝতে পারল না। বিছানার ওপর দুজন বসে আছে পাশাপাশি, কিন্তু তাদের মাঝখানে যেন বোঝাপড়ার অদৃশ্য একটা দেয়াল উঠে গেছে। নিস্তব্ধতার মধ্যে কেটে গেল সেই মুহূর্তটা। শুধু বাতাসে টের পাওয়া যাচ্ছিল তাদের বুকের ভেতরের অস্থির ধুকপুকানি। রাত প্রায় তখন ৩টা। শহরের ব্যস্ততা অনেক আগেই নিভে গেছে, কিন্তু হৃদি তার ভেতরের অস্থিরতা যেন আরও বেড়ে উঠেছে। একটুও স্বস্তি পাচ্ছিল না। বিছানায় শুয়ে সে এপাশ ওপাশ করছে, কিন্তু চোখের পাতা এক করতে পারছে না কিছুতেই। আজকে সারাদিন সে কতভাবে আহাদের সাথে দেখা করতে চেয়েছে, একটু কথা বলার অজুহাত খুঁজেছে, কিন্তু সেই সকালে এক ঝলক দেখেছিল, তারপর আর দেখা পায়নি তার। আহাদের এই চুপচাপ থাকা, দূরে দূরে থাকা তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল। তার চেয়ে ভালো ছিল যদি রাগ করে কিছু বলতো, একটা থাপ্পড় দিত, এমনকি শতবার কান ধরে উঠবস করাতো। সেটা হলেও সে নির্দ্বিধায় মেনে নিত। কিন্তু এই অদৃশ্য শাস্তি, এভাবে তাকে ভাবনার গহ্বরে ফেলে রাখা হৃদি তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল। বিরক্ত হয়ে সে উঠে বারান্দায় গিয়ে পায়চারি করতে লাগলো। এমন অদ্ভুত অনুভূতি তার কখনো হয়নি। সে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে দিল অবচেতন মনে। হালকা হাওয়ায় চুল উড়ছিল, কিন্তু তাতে তার অস্থিরতা একটুও কমল না। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। গাড়ির পাশে হেলে দাঁড়িয়ে মুখ তুলে তার দিকেই তাকিয়ে আছে একটা ছায়া। রাতের আধো আলোয় পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে হৃদির মন ঠিকই বুঝতে পারল এটা আহাদ রাজা। হৃদি তার ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ঠোঁট খেলে গেল। আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বিছানা থেকে ওড়না তুলে নিয়ে জড়িয়ে নিল গায়ে। পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে নিচে চলে আসে। প্রত্যেকটা ধাপে ধাপে তার বুকের ভেতর ধুকপুকানি কর্মেই বেড়ে চলেছে। হৃদিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো আহাদ। কাছে আসতেই দৃষ্টি মিলল আহাদের সেই ঘন পাপড়িযুক্ত গাঢ় বাদামি চোখের সাথে, যেখানে এক অদ্ভুত ঝড় লুকিয়ে আছে। হৃদি ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো, এতটাই কাছে যে দুজনের হৃৎপিণ্ডের ধুকপুকানি তীব্রভাবে অনিয়ন্ত্রিত হতে লাগলো। আহাদ এক মুহূর্ত তাকিয়ে থেকে কোনো কিছু না বলেই ঘুরে চলে যেতে উদ্যত হয়, কিন্তু হৃদিতা হঠাৎ পিছন থেকে আহাদের পাঞ্জাবি আঁকড়ে ধরে। আহাদ থমকে গেল, একেবারে স্থির। শরীর শক্ত হয়ে গেছে, যেন নড়াচড়া করার ক্ষমতাও নেই। হৃদি তার হাতের মুঠোয় পাঞ্জাবি শক্ত করে আঁকড়ে ধরে রেখে নিচু গলায় বলল, শুনুন না। আর হৃদির এই বাক্যটা যেন আহাদকে আরও কাবু করে ফেলল।
এই অবস্থায় নিজেকে কি করে সংযত রাখবে সে জানে না। তবুও ধীরে ধীরে ঘুরে এক ঝলক তাকালো তার প্রেয়সীর দিকে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মাথা ঝাঁকিয়ে দিয়ে অবাধ্য অনুভূতিগুলোকে ফেলে দিয়ে দাঁতে দাঁত পিষে বলল, এই একদম এভাবে ডাকবে না আমাকে। আমি তোমার বিয়ে করা জামাই, যেভাবে বিবাহিত বউর মতো ডাকছ। হৃদি লজ্জায় গুটিয়ে গেল নিজের ভেতর। তার গাল গরম হয়ে উঠল, শরীর যেন লজ্জার উষ্ণতা বের হচ্ছে। হাত কসলাতে কসলাতে নিচু গলায় বলল, আমি তো এমনি ডাকলাম। আহাদ এবার চোখ কুঁচকে তাকিয়ে বলল, এমনি ডাকবে কেন? বিবাহিত বউর মতো ডাকছো। বিবাহিত জামাইয়ের মতো আচরণ করলে সামলাতে পারবে? আহাদের এই লাগামহীন অগোছালো কথা শুনে আরো গুটিয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ড এমনভাবে লাপাচ্ছে যেন তার আর একটু পরেই বেরিয়ে আসবে। সে মাথা নিচু করে চোখ পিটপিট করে বলল, আমি তো শুধু আপনি চলে যাচ্ছিলেন বলে ডাকলাম। চলে যাব না তো কি করব? এখানে থাকার জন্য এসছে। তাহলে এলেন কেন? আহাদ এক মুহূর্ত নীরব রইল। চোখে এক ঝলক অদ্ভুত দৃষ্টি খেলে গেল। ঠান্ডা স্বরে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। হৃদির বুকের ভেতরটা হু হু করে উঠল। মন খারাপ হয়ে গেল তার। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চুপচাপ। আহাদ প্রেয়সীর সেই গুটিয়ে যাওয়া অবয়বের দিকে তাকিয়ে রইল। এই কয়েকদিনে যে রাগের কুণ্ডলী নিয়ে ঘুরে বেরিয়েছে তা এক নিমিষেই গলে বরফে পরিণত হলো। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কপাল গুজে রেখে নরম গলায় বলল, হাত দেখি। হাত? সে বুঝতে পারল না হঠাৎ এভাবে হাত চাইল কেন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদ এবার খানিকটা বিরক্ত হলো। সব কিছু দুবার কেন বলা লাগে এই বান্দিকে বোঝে না। একটু ঝাঁঝিয়ে বলে উঠল, হাত দিতে বলেছি তো। হৃদি ধীরে ধীরে তার ডান হাতটা বাড়িয়ে দিল। হাতটা কাঁপছিল অনিয়ন্ত্রিতভাবে, যেন নিজের কথা নিজেই মানছে না। রাতে শীতল বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে, তবু তার হাতের তালু জ্বলছে উত্তাপে। আহাদ এক মুহূর্তের জন্য থমকে গেল, তার চোখে দ্বিধা আর গভীর স্নেহর মিশেলে। শেষমেশ নিজের উষ্ণ হাতের মুঠোয় হৃদির হাতটা শক্ত করে ধরে উষ্ণতা যেন তৎক্ষণাৎ ছড়িয়ে গেল হৃদির শরীরে। গভীর মোলায়েম স্বরে বলল, কাঁপছে কেন? ভয় পাও আমাকে? হৃদি দুই দিকে ধীরে মাথা নাড়ল। না, অর্থাৎ সে ভয় পায় না, কিন্তু চোখের কোণ লজ্জায় চিকচিক করল। আহাদ বুঝল ভয় না পেলেও লজ্জায় শিহরিত হয়েছে তার প্রেয়সী। সে আর কিছু না বলে নিজের পাঞ্জাবির পকেটে হাত ঢুকালো। ধীরে ধীরে বের করে আনলো একটা ছোট্ট বক্স। বক্স খুলতেই চোখে পড়ল রংধনুর মতো কয়েক রঙের ঝিনুক আর স্বচ্ছ কাচের মতো পাথরের তৈরি একটি ব্রেসলেট। হালকা আলোয় পাথরগুলোর ঝিলিক চারপাশের অন্ধকার ভেদ করে ছড়িয়ে পড়ছে। হৃদি মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস যেন আটকে গেছে। আহাদ কোনো দ্বিধা না করে ব্রেসলেটটা হৃদির কবজিতে পরিয়ে দিল। তার উষ্ণ আঙ্গুলগুলো স্পর্শ করে গেল হৃদির হাত। হাতটা ঘুরিয়ে একবার দেখে নিল, যেন শিল্পীর হাতে আঁকা ছবির মতো মানিয়েছে কিনা। অতঃপর ধীরে হাতটা ছেড়ে দিয়ে নির্দ্বিধায় বলল, এখন ঠিক আছে। ব্রেসলেটটা তার নিজের জায়গা খুঁজে পেয়েছে। এই হাতের কারণে এটার সৌন্দর্য বেড়ে গেছে, তা না হলে ফিকে লাগছিল। হৃদি যেন হঠাৎ ভাষা হারিয়ে ফেলল। কি বলবে খুঁজে পেল না, শুধু তাকিয়ে থাকলো নিজের কবজির দিকে, যেখানে ব্রেসলেটটা ঝলমল করছে। ঠোঁটের কোণে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটিয়ে ধীরে বলল, আপনি কি এত রাতে এটা দিতে এসেছিলেন? হৃদি আবার প্রশ্ন করল, তাহলে কেন এসেছেন? এমনই। এমনই? তাহলে এটা দিলেন কেন? ঠিক আছে, খুলে ফেলে দিচ্ছে। এই বলে সে এগিয়ে এসে হৃদির হাত থেকে ব্রেসলেটটা খুলতে উদ্যত হলো। হৃদি হঠাৎ ঝাটকা মেরে হাতটা পিছিয়ে নিল। নিজের পিছনে লুকিয়ে রেখে একটু জোরে বলে উঠল, না। তারপর আহাদের চোখে চোখ রেখে বলল, এটা থাকুক। আহাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদির দিকে। তার চোখের ভেতর এক অদ্ভুত নরম আগুন, যা হৃদির মনোভাব বোঝার চেষ্টা করছে। হৃদি অস্বস্তিতে নজর নামিয়ে নিল, নিজের ওড়নার কোণ দিয়ে আঙ্গুলে পেঁচাতে লাগলো। হঠাৎ আহাদ নেশালো গলায় ডাকল, মিস জানু। বলেই হৃদি বুঝালো সে কি ডাকের জবাব দিল। লজ্জায় তার গাল লাল হয়ে গেল, আর সেই লালচে মুখ আর লজ্জায় ঢেউ দেখে আহাদের ঠোঁটের কোণে এতদিন পর এক
ঝলক হাসি ফুটে উঠল। হৃদি মুহূর্তটা সামলাতে না পেরে ঘুরে চলে যেতে উদ্যত হলো। কয়েক কদম যেতেই আহাদের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। না বলে চলে যাওয়ার অভ্যাসটা গেল না। হৃদির পা থেমে গেল। সে ঘুরে আহাদের দিকে তাকিয়ে বলল, মানে? আহাদ কয়েক কদম এগিয়ে এসে হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, না বলে আর কখনো চলে যাস না জানো, বড্ড এলোমেলো হয়েছে আমি। এই অগোছালো আহাদ রজাকে সাজাতে ওর কি আর কোনো বিকল্প পথ ছিল না? হৃদির নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। বুকটা হাঁপড়ের মতো উঠানামা করছে। আহাদের নেশালো কণ্ঠের ভার সে নিতে পারছে না। কোনো রকমে টেনে টুনে দুটো শব্দ বের করলো, আর যাব না। আহাদ একটু সরে এসে তার মুখোমুখি দাঁড়ালো, চোখে কৌতূহল আর তৃষ্ণা। তার মুখ থেকে সেই কথাটা আরেকবার শুনতে চাইল। ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি বললে? হৃদিও কম কিসে, সে এখন আহাদের মনের খেলা বুঝতে গেছে। চোখে একরস বুদ্ধিদীপ্ত হাসি নিয়ে কথাটা ঘুরিয়ে বলল, বলেছি আমি এখন আসি, আল্লাহ হাফেজ। এই বলে হৃদি আর এক মুহূর্ত দাঁড়ালো না। অজানা অনুভূতি নিয়ে দৌড়ে বাসার ভেতরে চলে গেল। আহাদ কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে হৃদির অবয়ব মিলিয়ে গেল। সে দাঁড়িয়ে রইল অচল হয়ে। তার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা, ঠোঁটে অদ্ভুত তিক্ততা। সে ভেবেছিল হয়তো আজ তাদের দূরত্ব মিলিয়ে গেছে, কিন্তু না, এই আল্লাহর বান্দি সেটা হতে দিল না। ঠিকই তাকে ফেলে রেখে চলে গেল। আহাদ দতে দত চেপে বিড়বিড় করে বলল, ঠিক আছে মিস জানো, সবকিছু সেই কাঙ্ক্ষিত দিনের জন্য তুলে রাখলাম। তবে আমার আপনার জন্য বড্ড চিন্তা হচ্ছে। আপনি কি এত কিছুর ধকল সামলাতে পারবেন? এই কথা বলে আহাদ একটা বাঁকা হাসি দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। রাতে নীরবতার ভেতর তার নিঃশ্বাস আর হৃদির উষ্ণতা স্মৃতি মিলেমিশে ধোয়ার মতো ভেসে রইল।